রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা সিকিউ আসবে, তার মধ্যে একটা সিকিউ হচ্ছে এই টপিক থেকে। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই যে এই একটা প্রশ্ন তুমি যদি খুব ভালোভাবে সলভ করে যাইতে পারো, আশা করি তোমার বাফার দ্রবণ বা মিশ্রণের প্রকৃতি বা পিএইচ নির্ণয় এই টাইপগুলোতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, চলো আমরা একটু দেখি। এইখানে আমি এমন একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি যেন এই প্রশ্নটা সলভ করলেই তোমার টোটাল বেসিক সহ এই টপিকটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো দেখো আমরা একটু খুব বেশি কথা না বলে আমরা শুরু করি। আমি জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি। হ্যাঁ, আমি কে? জিৎ ভাইয়া। তোমরা ওয়েবসাইটেও পাবা এবং এই যে ইউটিউব চ্যানেলে এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা। ওকে, এখন আসো, এ পাত্রের পিএইচ কত? এ পাত্র দেখো আর বি পাত্র, দুইটা পাত্র দেওয়া আছে। এ পাত্রে কি আছে? একটা অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে 30 ml 0.5 মোলার, আর বি পাত্রে কি দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml 0.3 মোলার। প্রথম প্রশ্ন বলছে এ পাত্রের পিএইচ কত। আমরা কি জানি? আমরা জানি আমরা অনেক কিছুই জানি, তাই না? পিএইচ সমান সমান কি? মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন, রাইট? তো এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসাই দিলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসে, তাই না? তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 0.5 মোলার বসিয়ে দাও, হয়ে যাবে। কিন্তু না, ব্যাপারটা এইভাবে কাজ করে না। এটা কি শক্তিশালী অ্যাসিড? না বাবা, এটা যেহেতু শক্তিশালী অ্যাসিড না, দ্যাট মিনস আমাদের এইখানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা কি পাই বলো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান পাই একটা আলফা সি, রাইট? আর একটা পাই রুট ওভার কে এ ইন্টু সি। এই জিনিসটা যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসে। এইখানে কে এর মান কি দেওয়া আছে? নাই, কিন্তু কে এর মান কিন্তু আমাদের মুখস্থ। কেমন? অ্যাসিটিক অ্যাসিডের জন্য কে এর ভ্যালু হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। তাহলে বলো এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করা যায়? আলাদাভাবে তুমি এইখান থেকে একটু বড় করে করলে, আমরা যদি একটু বড় করে করার চেষ্টা করি, তাহলে ফার্স্ট অফ অল আমরা আলফা বের করব। আমরা কি জানি? কে এ সমান সমান আলফা স্কোয়ার সি। সেখান থেকে যদি আলফা এর মান বের করি তাহলে আসে রুট ওভার কে এ ডিভাইড বাই সি। মান বসে একটা মান পাবা, পাওয়ার পরে দেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করবা, কি হবে? আলফা ইন্টু সি। তারপরে যে এইখান থেকে এইটা বসাই দিলে আনসার চলে আসে। কিন্তু আমরা এইভাবে করব না, এটা তুমি সিকিউ এর জন্য এইভাবেই করতে হবে। এইভাবে যদি না করো 3 এ 3 পাবা না, ধাপে ধাপে করতে হবে। প্রত্যেকটা পার্টের জন্য নাম্বার আছে, কিন্তু আমি তোমার শর্টকাটটা দেখাই, খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি সুন্দরভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করব, রুট ওভার কে এ ইন্টু সি, দেন পিএইচ বের করে দিব। পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এই যে রুট ওভার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে কি আসে? মাইনাস লগ অফ রুট ওভার কে এর মান কত? 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু ঘনমাত্রা কত ছিল আমাদের? ঘনমাত্রা ছিল হচ্ছে 0.5 মোলার। বসে দাও 0.5 মোলার, আনসার আসে 2.52। শেষ। এই ক্ষেত্রে কিভাবে আনসার করতে হয়? পরীক্ষার সময় তুমি আগে বিক্রিয়া লিখবা, এইভাবে বিক্রিয়াটা লিখবা যে বিক্রিয়া ভাঙে CH3 COOH, এটা বিয়োজিত হইল, বিয়োজিত হয়ে CH3 COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন। ওকে, এইটা করার পরে দেন তুমি এই প্রসেসে আগাবা, প্রত্যেকটা মান বসাবো, বসাই দিলে আনসার বেরিয়ে যাবে। কিন্তু এইভাবেও করা যায়। ডান, তোমাকে দুইটা নিয়মে শিখাই দিলাম। পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন যদি দেখি, এ প্লাস বি মিশ্রণে অতিরিক্ত HCl যদি যোগ করা হয় তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কি? খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা 95%। ঠিক আছে, পরীক্ষায় যদি আসে তোমরা একটু আমার কথা মনে করো, পরীক্ষার হলে দেখবা আমার কথা মনে পড়তেছে। ঠিক আছে, এখন দেখো এ এবং বি পাত্র মিশ্রণ, তাহলে এই একটা প্রশ্নের মধ্যে তিনটা পার্ট, তিনটা কোশ্চেন নিহিত আছে, বোঝা গেছে? তো প্রথম কোশ্চেন কি? এক, মিশ্রণের প্রকৃতি। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে মিশ্রণের প্রকৃতি বের করতে হবে। মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো।
সো পরীক্ষাতে এই প্রশ্নটা না দিয়ে জাস্ট একটা প্রশ্ন দিতে পারে, মিশ্রণের প্রকৃতি বের করো। সেকেন্ড কোশ্চেন, মিশ্রণের পিএইচ বের করো, মিশ্রণের পিএইচ বের করো, ঠিক আছে। থার্ড কোশ্চেন, এই যে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা, অতিরিক্ত অ্যাসিড বা বেজ, মানে আমি অ্যাসিডও যোগ করতে পারি আবার ক্ষারও যোগ করতে পারি। অ্যাসিড বা ক্ষার যোগ করলে যোগে ঘটনাটা কি হবে, পিএইচ পরিবর্তন হবে কি হবে না সেইটা ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো একটা যে প্রশ্ন তোমাকে আনলাম এর মধ্যে 3টা কোশ্চেন হয়ে গেল না। পরীক্ষায় কিন্তু এমন প্রশ্ন আসতে পারে, 2টা মিশ্রণ দিল, মিশ্রণ দিয়ে বলো মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। পরীক্ষায় 2টা মিশ্রণ দিল, দিয়ে বলো মিশ্রণের পিএইচ বের করো। পরীক্ষায় 2 মিশ্রণ দিল, দিয়ে বলো পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। সো যদি এই ধরনের প্রশ্ন আসে তোমাকে অবশ্যই 3টা স্টেপে করে দেখাইতে হবে, ওকে। আর যদি জাস্ট একটা কোশ্চেন আসে মিশ্রণ প্রকৃতি, প্রথম স্টেপ। যদি বলে মিশ্রণের পিএইচ, তাহলে প্রথম 2টা স্টেপ। এটা কিন্তু সিরিয়াল দিয়ে ভাগ করা। তোমাকে বললো মিশ্রণের পিএইচ বের করো, তুমি জাস্ট পিএইচ বের করে দিয়ে চলে আসলা, ব্যাপারটা এইভাবে কাজ করলে হবে না, প্রথম 2টা স্টেপ করতে হবে। এটা স্টেপ 1 2 3, প্রশ্ন অনুযায়ী আনসার করা শিখতে হবে। বোঝা গেছে? তাহলে আমি তোমাকে আলাদা আলাদা কোশ্চেন হিসাবে আনসার করে দেখাই। যখন তোমাকে এই প্রশ্নটা আনসার করবে পিএইচ এর পরিবর্তন হবে কিনা বা অ্যাসিড বেস যোগ করলে কি ঘটনা ঘটবে, তখন তোমাকে 3টা একসাথে আনসার করতে হবে। এই 3টাই আনসার করে আসতে হবে। বোঝা গেছে? তবেই 4-এ 4 পাবা, না হলে 4-এ 4 পাবা না। প্রথম প্রশ্ন দেখি, মিশ্রণের প্রকৃতি। তাহলে দেখো একটা দুর্বল অ্যাসিড আছে, একটা তীব্র ক্ষার আছে। আমরা সবার আগে যেটা করব, 2টার ইয়া বের করব, মোল সংখ্যা বের করব, ওকে। এটা হচ্ছে বস টেকনিক, জিত বস। প্রথমে মিশ্রণে আমাদের এ পাত্রে মোল সংখ্যা বের করি। এ পাত্রে এ দিয়ে দিলাম, হ্যাঁ। এ পাত্র মানে অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডের ঘনমাত্রা যদি দেওয়া থাকে কত, 0.5 মোলার ছিল, রাইট? ওকে, এই ক্ষেত্রে এন সমান সমান কি হবে, এন এ 0.5 ইন্টু আয়তন কত ছিল বলো, 15, তাই না? 30 ml ছিল, 30 ml। তার মানে মোলার আর ml, এসভি, এন সমান সমান কি, এসভি না? এন সমান সমান হচ্ছে এসভি, এন সমান সমান এসভি। ভিটা আমরা লিটারে নিই, যেহেতু আমি ml এ নিছি, সো আনসার মিলিমোলে বের হবে। তা 3 5 15, 15 যদি হয় 1.5, তাই না? 1.5, 3 5 15, 150, 150-এর পরে 15 হয়, টুকু 15 মিলিমোল, ওকে, 15 মিলিমোল পার লিটার। তাহলে বি পাত্র, ক্যালকুলেশন ভুল হইতে পারে বাট প্রসেস ঠিক। ক্যালকুলেশন যদি ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের ক্যালকুলেশন করে আনসার কত আসে, বাট প্রসেস কিন্তু ঠিক, ঠিক আছে। আমি তারপরেও ক্যালকুলেটর ইউজ করি, ওয়েট, ক্যালকুলেটর ইউজ করি। 30 ইন্টু 0.5, 15, ঠিকই আছে। বি পাত্রে ঠিক তদ্রূপ এন বি বের করো, বা এন সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে। আমার আয়তন ছিল কত বলো, 15 ml, আর ঘনমাত্রা ছিল 0.3 মোলার। তাহলে কত আসে, 3 5 15, আমি ক্যালকুলেশন করি, 15 ইন্টু 0.3 অর্থাৎ 4.5 মিলিমোল। ব্যাস, আমাদের মিলিমোল বেরিয়ে গেল। এই ক্ষেত্রে যেহেতু আমরা এইখানে দেখি, হ্যাঁ, এরপরে এইখানে যেহেতু এন বি is less than Na, অতএব অবশিষ্ট বানানো ভুল করি, দেখছো, অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ 15 মাইনাস 4.5 কত হয়, 15 মাইনাস 4.5 যদি করি, 15 মাইনাস 4.5,
10.5 10.5 মিলিমোল। চিন্তা করে দেখো, অ্যাসিড বেশি না ক্ষার বেশি? অবশ্যই অ্যাসিড বেশি, রাইট? তো এটা কিন্তু মুখে মুখেও করা যায়, তো কিন্তু পরীক্ষার হলে এইভাবেই খাতায় করে দেখাইতে হবে। অতএব দ্রবণের প্রকৃতি বা মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। মিশ্রণের প্রকৃতি অম্লীয়। ডান। ব্যাস, এইবার চিন্তা করে দেখো, যেহেতু মিশ্রণের প্রকৃতি অম্লীয়, তাহলে আমরা অম্লের পিএইচ বের করবো। যদি ক্ষার পাইতাম তাহলে পিএইচ তো পাইতাম না, পিওএইচ পাইতাম, তারপরে 14 থেকে মাইনাস করতাম, রাইট? বুঝছো? যদি মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় বেরোইতো তাহলে কোনটা বেশি থাকতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বেশি থাকতো, পিএইচ কি ডিরেক্ট পাইতা? পাইতা না। কি পাইতা? পিওএইচ পাইতা। তখন কি করতাম? 14 থেকে মাইনাস করে দিতাম, রাইট? এখন আসছে মিশ্রণের প্রকৃতি অম্লীয়, তাহলে আমরা অম্লীয় যেহেতু, তাহলে পিএইচ বের করা যায়। এবার একটু খেয়াল করে দেখো তো, মিশ্রণের প্রকৃতি যে অম্লীয় বের হইছে, এই পাত্রে কি ছিল? দুর্বল অ্যাসিড। আর এই পাত্রে কি ছিল? তীব্র ক্ষার। মনে করে দেখো তো, তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড বিক্রিয়া করার পরে যদি এই তীব্র ক্ষারেরটা কম পরিমাণে থাকতো, অর্থাৎ এটা নিশ্চিতভাবে কনজুগেট লবণ তৈরি করতো। লবণ তৈরি করতো না? তার মানে কি অ্যাকচুয়ালি দ্রবণটা কি দ্রবণ? বাফার দ্রবণ, তাই না? তাহলে আমরা এখন সেটা লিখবো। মিশ্রণ প্রকৃতি তো বের করছি, এবং এটা অ্যাকচুয়ালি অম্লীয় বাফার, সেটা আমরা লিখবো। বিক্রিয়া লিখো, এ প্লাস বি। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন মানে তো বুঝো, আমরা প্রথমে মিশ্রণ প্রকৃতি বের করছি, এরপরে কি ছিল? পিএইচ বের করা ছিল। তো পিএইচটা আমরা বের করবো। ওকে, এ প্লাস বি মিশ্রিত করলে কি হয়? CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে হয় CH3 COONA প্লাস পানি, রাইট? একটু খেয়াল করো, এটা কত ছিল? 15 ml, আর এটা কত ছিল? 4.5 মিলিমোলার। তাহলে এটা কতটুকু উৎপন্ন হবে? 4.5 মিলিমোলার। আর এটা ছিল 15, কিন্তু এখন এটার সাথে তো এটা বিক্রিয়া হয়ে যাবে, তাই না? বিক্রিয়া হবে কিনা বলো? কারণ এটা তো 1 মোল, এটাও 1 মোল, বিক্রিয়ার সমতা করে দেখা যায়। তাহলে এর যতটুকু বিক্রিয়া করবে, এর ততটুকু বিক্রিয়া করে ঠিক এর ততটুকুই উৎপন্ন হবে। তাহলে আমরা বলতে পারি 4.5 মিলিমোল সোডিয়াম হাইড্রোক্সাইড 4.5 মিলিমোল CH3COOH এর সাথে বিক্রিয়া করে এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে 4.5 মিলিমোল। মিলিমোল কেন লিখতেছি? কারণ আমরা ml এ নিছি, আয়তনটা কিন্তু আমরা লিটারে নিছিলাম না, রাইট? ঠিক আছে বাবারা, 4.5 মিলিমোল CH3COONA উৎপন্ন করে। অর্থাৎ দ্রবণে উপস্থিত আছে কি কি আছে বলো? প্রথম কথা, দ্রবণে উপস্থিত আছে এই যে মাইনাস করার পর 10.5 মিলিমোল কি পাইছি? CH3COOH, এই অ্যাসিড আছে। দুর্বল অম্ল CH3COOH কত আছে? 10.5 মিলিমোল। আর CH3COONA কতটুকু আছে? 4.5 মিলিমোল, রাইট? ঠিক আছে বাবারা, তাহলে এইটা যদি আমরা পাই, দেখো অবশিষ্টটা নিছি, কিন্তু আমরা কিন্তু টোটালটা কাউন্ট করি নাই। অবশ্যই অবশিষ্ট অ্যাসিড নিয়ে কাজ করতে হবে পিএইচ বের করার সময়। তাহলে পিএইচ বের করার ফর্মুলা কি? অতএব দ্রবণটি হবে অম্লীয় বাফার। ঠিক কিনা বলো? অম্লীয় বাফার। এই যে অম্লীয় বাফার চলে আসলো। এখন তুমি বাফারের পিএইচ বের করবা, বুঝতে পারছো? তো আমরা এখন বাফারের পিএইচটা বের করব। ওকে, চলো, পিএইচ নির্ণয়ের সূত্র কি? পিএইচ সমান সমান PKa প্লাস লগ, উপরে যাবে লবণের ঘনমাত্রা CH3COOH
Na ডিভাইড বাই CH3CH অ্যাসিড। আমরা সূত্র জানি কি না? আমরা সূত্র জানি না, আমরা কিন্তু জানি যে বাফার দ্রবণের পিএইচ বের করার ফর্মুলা কিন্তু এইটা। এখন পিকে বের করো। পিকে এর ফর্মুলা কি? মাইনাস লগ অফ কে প্লাস লগ লবণের ঘনমাত্রা। একটু খেয়াল করো, লবণের ঘনমাত্রা কি ছিল? লবণ কতটুকু ছিল? লবণ ছিল 4.5 মিলিমোল। টোটাল আয়তন এখানে কাউন্ট করতে হবে, ঠিক আছে? ঘনমাত্রা ফর্মুলা কি? এই ঘনমাত্রা ফর্মুলা কি? এস সমান সমান কি? এন বাই ভি না? তাহলে এন তো আমি জানি 4.5 মিলিমোল। এখন ভি টোটাল আয়তন দিয়ে ভাগ করব না? অবশ্যই টোটাল আয়তন দিয়ে ভাগ করতে হবে। টোটাল আয়তন কত বলো? টোটাল আয়তন হচ্ছে আমাদের এক পাশে ছিল 30 ml আর এক পাশে ছিল 15 ml। তাহলে টোটাল কত হয়? 45 ml। তাহলে 45 দিয়ে ভাগ হবে, উপরে কত যাবে? 4.5। এটাও সেম, 10.5 ডিভাইড বাই কত? 45। তোমার টোটাল বেসিক থেকে আনতেছি। তুমি বলতে পারো যে 45 তো কাটাকাটি, আমি তো ডিরেক্ট এইটা বসাইতে পারতাম, কিন্তু অ্যাকচুয়াল থিওরি তো এটা না। পরীক্ষায় যদি ঘনমাত্রা চেঞ্জ করে যায় বা আয়তন চেঞ্জ করে দেয় বা অন্য কিছু চেঞ্জ করে দেয়, তখন কি করবা? এই কারণে তোমাকে ডিরেক্ট বেসিক থেকে বোঝাইতেছি, যেন পরীক্ষার হলে তোমার আর কোনো ঝামেলা না হয়। ওকে, তো এখন এটা ক্যালকুলেশন করো। আর এইটার মান তো আমি জানি, মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁵। এটা তো বাই মুখস্থ, পরীক্ষাতে দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে মুখস্থ। ওকে, প্লাস লগ বসে দাও, উপরে 4.5 নিচে 10.5। এটার অ্যাকচুয়াল আনসার কত আসে? এটার আনসার আসে 4.38। এই হচ্ছে দ্রবণের পিএইচ। ডান। আমরা পিএইচ বের করলাম, মিশ্রণ প্রকৃতি বের করলাম। এখন জানতে হবে, যেহেতু তুমি বাফারের সূত্র দিয়ে পিএইচ বের করছো, বাফার কি অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন ঘটায়? ঘটায় না। তাহলে এই মেকানিজমটা দেখাইতে হবে, বাফারের ক্রিয়া কৌশল। এখন আসতেছে মেন পয়েন্ট, যে বাফারের ক্রিয়া কৌশল। বাফারের ক্রিয়া কৌশল, মেকানিজম। তাহলে ফার্স্ট অফ অল দেখো, দ্রবণে আয়ন তৈরি হয়, রাইট? আয়নটা কি কি তৈরি হয়? CH3COOH, এটা বিয়োজিত হয়, ঠিক না? ফার্স্টে এটা না, ফার্স্ট আমরা দিই, লবণ দিই, যেহেতু লবণের কথা আগে বলছিলাম। এটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি হয়? CH3COO মাইনাস প্লাস সোডিয়াম আয়ন, রাইট? এরপরে আসো, অ্যাসিড ছিল CH3COOH, এটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি তৈরি হয়? CH3COO মাইনাস প্লাস H প্লাস, ঠিক আছে? এই জিনিস তো আমার দ্রবণে উপস্থিত, তাই না বাবারা? তাহলে দেখো, বাফার দ্রবণে আমার এই আয়নগুলো পাচ্ছি। এখন চিন্তা করো, অতিরিক্ত যদি তুমি ক্ষার যোগ করো, না ফার্স্টে অতিরিক্ত অ্যাসিড, এখন চিন্তা কর, অতিরিক্ত HCl বলুক, অতিরিক্ত HCOOH বলুক, অতিরিক্ত অ্যাসিড বলুক, যাই যোগ করি না কেন, এটা অ্যাকচুয়ালি কাকে যোগ করা হচ্ছে? H প্লাস না? অতিরিক্ত H প্লাস যোগ করা হচ্ছে, অতিরিক্ত H প্লাস যোগে, ঠিক আছে? তাহলে এই যে H প্লাস আসলো, এই H প্লাস এসে তখন H প্লাস কি করে জানো? CH3COO মাইনাস এটার সাথে বিক্রিয়া করে, এটার সাথে যুক্ত হয়ে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড আবার তৈরি করে। তাহলে দেখো, এটা তাহলে কি হইলো? এটার সাথে চলে গেল, গিয়ে কি তৈরি করবে? CH3COOH। এখন বল, এটা যদি তৈরি করে, আমরা অ্যাকচুয়ালি পিএইচ কখন পাই? এটা বিয়োজিত অবস্থায় থাকলে হাইড্রোজেনের ঘনমাত্রা যেটা, সেটা দিয়ে তো আমরা পিএইচ পাই, তাই না? কিন্তু এখানে তো যতটুকু H প্লাস আসছে, সেটা আবার দ্রবণ তৈরি হয়ে গেছে, অ্যাসিড তৈরি, বিয়োজিত অবস্থায় তো নাই। তাহলে এটা কি পিএইচ কে ইন্ডিকেট করবে? করবে না। তাহলে বলবো, অতিরিক্ত HCl বা অ্যাসিড যোগ করলে দ্রবণে উপস্থিত ইথানয়েট আয়নের সাথে বিক্রিয়া করে সেটি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, ফলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পিএইচ 4.38 এর মধ্যে থাকে। এখন অতিরিক্ত ক্ষার যদি যোগ করি, মনে করো অতিরিক্ত বেজ, এখন চিন্তা কর, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড বলি, অতিরিক্ত সোডিয়াম কার্বনেট বলি, অতিরিক্ত বেজ বলি, যাই বলি না কেন, অ্যাকচুয়ালি কি যোগ করা? হাইড্রোক্সিল আয়ন না?
হাইড্রোক্সিল আয়ন যোগে, এখন চিন্তা কর হাইড্রোক্সিল আয়ন যোগ করছিস, হাইড্রোক্সিল আয়ন যদি যোগ করি এটা তাহলে কি করবে, H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে। হাইড্রোক্সিল আয়ন H প্লাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, পানি তৈরি করে, এই যে পানি তৈরি করে ফেলবে। তাহলে পানি যদি তৈরি করে অর্থাৎ দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, কারণ লা শাতেলের নীতি অনুযায়ী আবার যতটুকু অবিয়োজিত অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড ছিল সেটা বিয়োজিত হয়ে আবার হাইড্রোজেন আয়নকে প্রশমিত করে দেয়, তখন মানে দ্রবণে দিয়ে দেয়, ফলে কি হয় দ্রবণের পিএইচ 4.38 এর মধ্যেই থাকে। এভাবেই বাফার দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এখন দেখো তুমি একটু চিন্তা করে দেখো এইখানে কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল অতিরিক্ত HCl যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে তুমি যখন আনসার করবা অবশ্যই তোমাকে এটা করতে হবে দ্রবণের পিএইচ এর জন্য, তারপরে এটা করতে হবে বাফার দ্রবণ কিনা জাস্টিফাই করার জন্য, তারপরে যে অবশ্যই পিএইচ বের করতে হবে, তারপরে যে শুধুমাত্র অ্যাসিডেরটা দেখাবা, ক্ষারেরটা দেখানো যাবে না, কারণ তোমার কোশ্চেনে বলে দিছে অ্যাসিড HCl যোগ করলে, সো ক্ষারেরটার ব্যাখ্যা করা যাবে না। বোঝা গেছে? এখন প্রশ্ন যদি বলে দ্রবণের পিএইচ বের করো, তাহলে কি এতটুকু আর করবা না, তখন তুমি এই পর্যন্ত সীমাবদ্ধ। বোঝা গেছে? আমি কিন্তু টোটাল 3টা স্টেপে দেখাইছি, যখনই প্রশ্ন আসবে মেকানিজম দেখাও তখন তোমাকে 3টা স্টেপ একসাথে সবগুলা করতে হবে। ডান? তো আশা করা যায় বাফার দ্রবণে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তবে একটা প্রশ্ন তুমি তাহলে আমাকে করে দেখাবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড এইটার মেকানিজম, এটা ক্ষারীয় বাফার, হ্যাঁ, এটার মেকানিজম তোমরা আমাকে দেখাবা, ঠিক আছে, কিভাবে হয়। তো এই যে একটা প্রশ্নের মাধ্যমে আমরা বাফারের সকল বেসিক জিনিস সমাধান করলাম। আশা করি পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই আনসার করে আসতে পারবা এই জিত বাবার টেকনিক দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং দেখো তোমাদের রাসায়নিক পরিবর্তনে যেন কোনো ঝামেলা না হয় তার জন্য আমরা সিকিউ রেডি করে দিছি। আলাদা ওয়ান শট ব্যাক শট ক্লাস নিচ্ছি না। এই যে কেপিকেসি কীভাবে বের করতে হয়, বিক্রিয়ার হার, আংশিক চাপ কীভাবে বের করব, হ্যাঁ, এই যে এদের প্রতিপাদন কেপি সমান সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। তারপরে মনে করো এই যে রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন, লা শাতেলার নীতি আছে, 5% বিয়োজিত হবে কিনা, কিভাবে বের করব, প্রত্যেকটা জিনিস আনসার করে দেওয়া আছে। তুমি জাস্ট চোখ বুলায় চলে যাবা। আর যেটা বুঝবা না অবশ্যই জিত বিশ্বাস পেজ বা জিতবিশ্বাস.com ওয়েবসাইটে যেয়ে আমাকে মেসেজ দিবা, অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, মিশ্রণ প্রকৃতি, মোল সংখ্যা নির্ণয় করো, এগুলো আশা করি তুমি পারবা। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক ধরে ধরে, এমন কোনো টপিক নাই যেটা বাদ দেওয়া হয়েছে, প্রত্যেকটা টপিক এইখানে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই বোর্ড আর টেস্ট পেপারের কোশ্চেন সলভ করে গেলে আশা করি তুমি কমন পাবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক। এবং তোমাদের যে কোশ্চেনটা আমি সলভ করাইছি, তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা এটা কোন ধরনের বাফার কমেন্ট করো, কমেন্ট করলেই এই পিডিএফটা পেয়ে যাবা। ওকে, বেস্ট অফ লাক।